এর আগের একটি ভিডিওয়ে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি। অনেক ছাত্রছাত্রীদের প্রশ্ন, আমরা এতগুলো প্রশ্ন পড়তে পারবো না, একটা লিমিটেড সাজেশন তৈরি করে দেন। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা অল্প পরে পরীক্ষায় কমন পেতে চায়। দেখো, তোমাদের নতুন সিলেবাস, দেখো সাজেশন তৈরি করা চারটেখানি কথা নয়, তবু আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে যে প্রশ্নাবলীকে মনে করেছি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র 10টা প্রশ্ন। হ্যাঁ, ঠিকই শুনছো, 4 নম্বরের জন্য আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র 10টা প্রশ্ন বলে দেব। আমাদের মনে হচ্ছে এই প্রশ্নাবলী পরীক্ষার জন্য বা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নাবলীকে দেখার আগে বা সাজেশনটিকে জেনে নেওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া ফ্রি অফ কস্ট। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট থেকে শুরু করে যে বিষয়টা মনে পড়লো আজকের এই ভিডিওটিতে যে সাজেশনের পিডিএফ, সেই পিডিএফগুলো কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাচ্ছ। আমাদের সিলেবাসের দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ এই 3টে অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নগুলো আসবে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম, ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য এবং উদ্দেশ্য। লক্ষ্য আর উদ্দেশ্য আলাদা আলাদাভাবে পড়বে। 4 মার্কের যে কোনো প্রশ্ন যেমন তেমনভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। প্রশ্নগুলোকে বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনে রাখা আছে যাতে করে তোমাদের বোঝার ক্ষমতা দ্বিগুণ হয়। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে স্পেশালি আমরা 4টা প্রশ্নকে রেখেছি। তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন, সার্ক কেন কার্যকর হতে ব্যর্থ হয়েছে। BIMSTEC কীভাবে সার্কের বিকল্প হিসাবে গড়ে উঠেছে, এটা পড়বে। এবং লাস্ট আরেকটা প্রশ্ন রয়েছে এই দ্বিতীয় অধ্যায় থেকে, সেটা হচ্ছে এশিয়ান এর আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। একটা হিউজ সিলেবাস, আর এই বড় সিলেবাস থেকে লিমিটেড সাজেশন তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয়। তবুও আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্নগুলোকে বিচার করার পরেই তোমাদের সামনে এই প্রশ্নগুলোকে শেয়ার করছি। এবার দেখো পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটা প্রথম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ভূদান আন্দোলনের লক্ষ্য এবং তাৎপর্য। তারপরে RTI অ্যাক্ট, এই RTI অ্যাক্ট 2005-এর মূল উদ্দেশ্য এবং সমাজের প্রভাব, এই দুটি আলাদা আলাদাভাবে পড়বে। RTI অ্যাক্ট কীভাবে গণতন্ত্রকে শক্তিশালী করে, এই 3টা প্রশ্ন এই 5 নম্বর অধ্যায় থেকে ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট লাস্ট অধ্যায়, এই 6 নম্বর অধ্যায়, যেখান থেকে আমাদের 4 নম্বরের প্রশ্নগুলো আসে। এখান থেকে জাস্ট 3টা প্রশ্ন দেওয়া আছে। সংবিধান সংশোধনের পদ্ধতি, আর্টিকেল 368, এটা ব্যাখ্যা করে তোমাদের লিখতে হচ্ছে। 73 মানে 73তম সংশোধনীতে পঞ্চায়েতের প্রধান কার্যাবলী, এই প্রশ্নটিও যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং 74তম সংশোধনীতে শহর স্থানীয় স্বশাসনের প্রধান কার্যাবলী। এই 10টা প্রশ্ন আমরা এই 3টে অধ্যায় থেকে একদম লিমিটেড সাজেশন আকারে তোমাদের সামনে শেয়ার করলাম। যদিও এর আগেও আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমাদের সামনে শেয়ার করেছি, তবে যারা সাজেশন ফলো করতে চাচ্ছ তাদের জন্যই এই স্পেশাল ভিডিওটি, যেখানে সম্পূর্ণ সিলেবাসের দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র 10খানা প্রশ্ন রাখা হলো। কেউ যদি আমাদের আগের ক্লাসগুলো না করে থাকো, এর আগের ক্লাসে আমরা টোটাল 20খানা প্রশ্ন রেখেছি সম্পূর্ণ সিলেবাস থেকে। যেমন 74তম, 73তম আজকে তোমরা দেখতে পারলে, ঠিক আছে। লিমিটেড সাজেশনে আমরা রেখেছি। গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস, এগুলো আমাদের ফুল সাজেশনের মধ্যে ছিল। আর এই পিডিএফটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেল, কারণ এই পিডিএফ তোমরা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। প্রথম ক্লাসে আমরা যখন আলোচনা করেছি সেখানে টোটাল 20খানা প্রশ্ন ছিল, তো এই পিডিএফেই সেই বিষয়গুলো আছে। আজকে আমরা এই 20টার মধ্যে থেকে যে 10টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করলাম। তো যাই হোক, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। আমাদের মনে হয় এখান থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তো অবশ্যই প্রশ্নাবলীকে ভালো করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ক্লাসে।